ঐতিহ্যবাহী একটি কলেজে আমাকে মেমোরিয়াল লেকচারের জন্য আনা হয়েছে বলে ইনভাইট করা হয়েছে। শুধু সেটা নয়, অধ্যক্ষের ঘরে বসে খেয়াল করেছি যে মানুষটির আজকে স্মরণ বক্তৃতা, তিনি যে সালে কলেজে যোগদান করেছেন তখন আমার বয়স 2 বছর। অর্থাৎ বিশাল ব্যক্তিত্ব, মহিরূহ এক ব্যক্তিত্বের সম্মানে আমার মতো সামান্য মানুষকে সকলের সামনে উপস্থাপনার এই সুযোগের জন্য আমি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে, বিশেষত 2 জন কোঅর্ডিনেটর, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ সম্মান জ্ঞাপন করছি। আমার বক্তব্যের জায়গা বাংলা ইংরেজি মেশানো হবে, তার কারণ পাওয়ার পয়েন্টটা তৈরি ইংরেজিতে, কিন্তু অনেক বেশি স্বচ্ছন্দ বাংলায় সকলের কাছে পৌঁছানোর ব্যাপারে। যখন যেটাই সুবিধে বলবো, কারো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে অন্য ভাষাটায় যাব, আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। আমার সম্বন্ধে আমাকে পরিচয় করানোর জন্য কিছু কথা বলা হলো। সে কথাগুলো হিস্টোরিক্যালি আমার বায়োডেটা থেকে কিছু তুলে নেওয়া, তার বাইরে আরো অনেক গল্প আছে, কিন্তু সেই গল্পগুলোকে মহান করে প্রতিভাত করার মতো এমন কোনো বিষয় নেই যেটা এখানে উল্লেখযোগ্য বলে মনে করছি। তার কারণ যে ব্যক্তিত্বের স্মরণ সভা, তার কাছে আমাদের এই পার্সোনাল অ্যাচিভমেন্টগুলো সবই নাম। শুধু একটা জিনিস তার সাথে একই, শিক্ষক শিক্ষিকা। সাইকোলজি যে বিশেষত্ব, সেই বিশেষত্ব পড়তে ঢুকে প্রথমে বুঝিনি। খুব ছোটবেলায় যৌথ পরিবারে বড় হয়েছি। অনেক পরিবারের সদস্যের মধ্যে খুব শান্ত একটি বাচ্চা হিসেবে আমি পরিচিত ছিলাম। আমার সেই শান্ত অবস্থার জন্যে মূল দায়ী কারণ বলবো my observation capacity, my interest in observing people around me. It's a very long journey in the path of psychology for me. It's a journey that speaks of my passion for the subject. As a subject, I teach psychology, I preach psychology, I practice psychology, I'm a believer of psychology. Psychologyর মধ্যে psychoanalysis আমার সবচেয়ে প্রিয় অংশ। আমার ডাইরেক্ট ফলোয়ার অফ সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েডের যে তথ্য, যে তথ্যে অবচেতন মনের কারিগরি আমরা জানতে পারি, আমি নিজে 10 বছর 6 days a week সাইকোঅ্যানালিসিস করিয়েছি নিজে। তারপরে তার ডিগ্রি বিদেশি স্বদেশি দুটো অবস্থাতেই। এই ব্যাকগ্রাউন্ডটা বলার উদ্দেশ্য, আজকে মানুষ বা কোনো একটা পরিস্থিতি আমার কাছে শুধু একটি মানুষ বা একটা পরিস্থিতি নয়, তার দিকে তাকিয়ে থেকে একটা বই পড়া। একটা বই পড়া যে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে, যে কোনো ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে গেলে, তাদের কাছ থেকেও যে সমস্ত জিনিস আমার চোখের সামনে, মনের চোখের সামনে উঠে আসে, সেগুলো সবই সাইকোলজি থিওরিটিক্যাল কন্টেন্টস। এই কন্টেন্ট নিয়ে ডিল করতে করতে যে জিনিসটা অ্যাকোয়ার করেছি বলে মনে করি,
সেটা হচ্ছে নন জাজমেন্টাল ওরিয়েন্টেশন, অর্থাৎ মানুষকে মাপতে গিয়ে একটা আখ্যায় সবসময় ভূষিত করা, সেটা সদর্থকই হোক নমর্থকই হোক। এই যে অ্যাসেসমেন্ট অফ আ ক্যারেক্টার, অ্যাসেসমেন্টের জায়গায় বারে বারে আমরা অ্যাডজেক্টিভস ইউজ করতে থাকি। এই অ্যাডজেক্টিভস থেকে যদি আমরা একটু সরে দাঁড়াই, তাহলে সেই মানুষটির মনের অনুরণন আমার মনের সাথে মিলে যায়। তাকে আমরা সাইকোলজিক্যালি বলি এমপ্যাথি। আরেকটা মানুষকে বুঝতে হলে তার দরজায়, মনের দরজায় গিয়ে দাঁড়ানো প্রয়োজন। তার মনের গভীর যে জায়গাটা, সেটাকে শুধু বোঝা না, অনুভব করা, উপলব্ধি করা এবং সে যে ভাষায় বুঝতে পারে সেইটাতে তাকে এগিয়ে দেওয়া। এই কাজ করতে করতে শুধু এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং, নন জাজমেন্টাল ওরিয়েন্টেশন সেইটুকুই শুধু তৈরি হয়েছে তা মনে করি না। আরেকটা গুণই বলবো নিজের ভেতরে এসেছে, সেটা acceptance of a higher order, of greater intensity. যে কোনো মানুষ, যে কোনো ঘটনা, যে কোনো জিনিস সহ্য করার, মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার ক্ষমতা। তার ফলে পারস্পরিক সম্পর্ক, কেউ যদি একটু কাছে আসেন, আমার সাথে মানসিক যোগাযোগ হয়, তার একটা ঘনীভূত অবস্থান প্রায়শই লক্ষ্য করি। সেদিক থেকে আমি আমার পরিবারের সদস্যদের কাছে, আমার ছাত্রছাত্রীর কাছে, আমার কলিগদের কাছে, আমার ছোটবেলা থেকে বড়বেলার সব বন্ধুদের কাছে আমি অত্যন্ত প্রিয়। এই যে প্রিয় অবস্থা, তার জন্য আমার সময়ের উপরে চাপ বেশি, কিন্তু তার মধ্যেই ম্যানেজ করে সবার সাথে কিছুটা যোগাযোগ রাখার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, আমার ক্ষমতায় সাহায্য করার চেষ্টা করি। এই যে অন্তর্বর্তী, অন্তর্মুখী মন আমার, যে মন অন্যকে বুঝতে চায় নিজের স্বার্থে নয়, তার স্বার্থে, স্বার্থের একটা টুকরো থাকে, কারণ আমি প্রফেশনালি প্র্যাকটিস করি, সুতরাং তাতে একটা ফিজ আছে। যে মানুষ দিতে পারে না তাকেও দেখি, তাকেও ফিরিয়ে দিই না। আজকের এখানে বক্তব্যের বিষয়বস্তু আমার সেই কাউন্সিলিং মেথড। সাইকোঅ্যানালিসিস শিখেছি আবেগের গভীরতায় কি করে পৌঁছতে হয়, সেই মেথডটা সম্বন্ধে আমি অভ্যস্ত। গত 3 দশক অর্থাৎ 34 বছর প্র্যাকটিস করছি, 34 বছর অধ্যাপনার কাজ করেছি। একাডেমিক ইন্টারেস্টের পাশে পাশে এই যে জিনিসটা ধরে রাখা, এটা শুধুমাত্র আমার কর্মক্ষমতা না, আমার তৃপ্তি, আমার ভালো লাগা, আমার নিজের মনের কাছে নিজে স্নান করার গভীর দিকে। আসুন আজ সবার সামনে তুলে ধরার চেষ্টা করি কাউন্সিলিং কি, কেন তার প্রয়োজন, কোথায় তার প্রয়োজন। যেটুকু স্লাইড প্রেজেন্টেশনে বলবো সেটাই সব না। আমি চাইবো আমাকে এখানে যদি যার যার নিজস্ব প্রশ্ন যদি কিছু থাকে, সেটা তুলে ধরলে through an interactive session I would try my level best to reach to all of you who wants it. PowerPoint-টার নাম করেছি কাউন্সিলিং দ্য প্রবলেম সলভার ইন লাইফ, অর্থাৎ জীবন্ত সমস্যা বহুল, এই সমস্যায় একটা মুশকিল আশা নির্দেশক। একবিংশ শতাব্দী, এই সেঞ্চুরি
কে বলছি adorned with best conceived communication network. With the advancement of science and technology, things have changed in our life. Communication is no problem. Any moment we can connect ourselves with anybody. But because of the availability of these means, the gadgets, we are constantly under the pressure of communication, talking and talking. The more we talk, the more we create problem for ourselves as well as for others. That we do not realize. When we talk more, we talk rubbish also at times. But the world is under the umbrella of this communicative network for us, and that has widened our scope to interact with not only national but international personalities, people, any moment. But the cry of the day, so many achievements are there, advancements are there in terms of knowledge, in terms of amenities being available to us. The cry of the day is to reach to a free zone, free era of emotional comfort and coziness. Why? Because of so much of scientific advancement and the necessary amenities which are present in our life, tremendous amount of confusions, conflicts and competitiveness is crushing our mental peace. We are emotionally disturbed. We are trying to achieve a particular level, maybe which is not within our control, beyond our capacity, yet at the same time, we are aspiring and dreaming. The process is creating emotional turmoils of various kinds. The net result is the communicative network is available, but it is resulting in a gap in our communication. What is this gap in our communication? Gap in understanding another person, gap in understanding other people around us, maybe a group. Why? Because of our egoistic orientation, judgmental orientation, extreme competitiveness, intolerance, and lack of adaptiveness, acceptance. The situation is creating problems in our delivery with others. The filling up process is conceived to be counseling. The filling up process to bridge this gap between two persons who are talking, among people who are there sitting together for a purpose or maybe social interaction wise. Things are arranged in a way, in a methodological frame where we can approach these confusions, the conflicts, we can locate the sources of trouble within us. The sources of troubles may be pathology in behavior pattern. This pathology may be neurologically initiated, that means organically set, or it's because of emotional disturbances of highest nature which have been associated with the secretions of biochemical agents in our brain. We call them psychoneurosis or psychosis majorly. In addition to these two major divisions of mental pathology, these days we are extraordinarily concerned about personality disorders. Personality disordered individuals are having some traits which are common either with psychoneurotic disorders or with psychotic disorders. They create problem in interpersonal bond, but the lacking part is
inside. They do not seem to have insight into their problem. They do not understand that they are causing this difficulty in the personal life structure or people around them. They burn with different types of pains. In the counseling process, counseling is a process which aims to help clients. That means a particular person would be there in front of me being the counselor or the therapist, and the person is there in a non-medical setup. That is why we all have personal chambers. A cozy sitting arrangement is there where they can come, sit quietly and talk to me all alone. The primary point of assurance to help the client to open his or her mind is maintenance of confidentiality. Not a bit of it would go out to anybody, In this presentation, I would like to quote a number of cases wherever I feel it is suited, and then I will speak in Bengali. Exact verbatim কি বলছে তারা, তার উত্তরে আমি কি বলছি সেটা দেখানোর জন্য। Non-medical setup-এ আসছে, and it's a helping profession. Help তো অনেক রকম হতে পারে. Say for example, direct physical help. A child is there who doesn't have enough food, doesn't have books, the copies to go through his education. One can offer some money, that is a direct help. Counseling is not that. The helps are of various kinds, guidance. Counseling is little different from that also. The help is to help with the repertoire of skills of the therapist to reach to the relevant person so that he develops his insight into his own problem, can locate the sources of disturbances. With the interpretation of the therapist, the disturbances, to be away from disturbances, he would have some direction. If he or she follows, they would start feeling better. Counseling has this inherent feature of emotional processing and cognitive reappraisal. What is this emotional processing? I'll give you a case. 14 বছরের একটি ছেলেকে তার মা নিয়ে এসছেন, বলছেন এত বিরক্ত করে আমাকে, আমি বাড়িতে কাজ করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ওনার বিরক্তি প্রকাশ করতে করতে একটা সময় বলে ফেলেছেন, আমার এক এক সময় মনে হয় এই ছেলেটি আমার না জন্মালেই আমি খুশি হতাম। After rejection from the mother to the child, আমি ওকে চাই না, মা চাইছে না, ছেলে আরো বিরক্ত করছে। কি করে? মা শাড়ি পরা থাকলেও তার শরীরের যে অংশটা একটু খোলা সেই জায়গাটায় আঙুল দিয়ে খোঁচায়। যখনই সুযোগ পায় আঙুল দিয়ে খোঁচায়। যেমন কোমরের এখানে, পিঠের এখানে, গলার এখানে, হাতটা সারাক্ষণ আঙুল দিয়ে দিয়ে খোঁচাচ্ছে। কোন জায়গাটা? The open skin spaces. জিজ্ঞেস করলাম কেন করো বাবা? বললো ভালো লাগে। আমরা তার উত্তরে মার খাও, বকা খাও, মা তো খারাপ কথা বলছেন, তা সত্ত্বেও তুমি কেন করছো? বললো আমার মাকে চাই। আমি বললাম অমনি করে কি মাকে পাওয়া যায় নাকি? মাকে চাই বলতে কি? না মা তো আমায় ভালোবাসে না, তাই আমি মাকে বিরক্ত করে ফেলি, কারণ আমার খুব ইচ্ছে করে মা আমাকে ভালোবাসে। কার মতো ভালোবাসে? দাদার মতো। দাদা লেখাপড়ায় খুব ভালো, এই ছেলেটির বুদ্ধিতে সাধারণ স্তর। মা মনে হচ্ছে আমার বড় ছেলে শান্ত শিষ্ট, এতখানি অ্যাচিভার, এই ছেলেটা অত ভালো রেজাল্ট করে না, তার উপরে এরকম বিভ্রাট, সারাক্ষণই বিরক্ত করে যাচ্ছে। মা তাকে সারাক্ষণ বকাবকি করে। ইমোশনাল প্রসেসিং, বাচ্চাটাকে আমি বোঝাচ্ছি, বাবা আমার একটা কথা শোনো, মা তোমাকে ভালোবাসবেন, আমি তোমাকে সেই জায়গাগুলো দেখিয়ে দেবো কি করতে হবে,
কিন্তু সবচেয়ে আগে চেষ্টা করো আঙুল দিয়ে খোঁচানোটা বন্ধ করতে। পরবর্তীকালে তার সাথে কথা বলতে গিয়ে দেখেছি কেন আঙুল দিয়ে খোঁচাচ্ছে গায়ের খোলা জায়গা। দ্যাট ইজ টাচিং মাই মাদার ডিরেক্টলি, মাকে ছুঁয়ে থাকা। আপনারা দেখলেন ময়ূরপঙ্খীর তরফ থেকে একটি উপস্থাপনা। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।